এগুলো নিয়ে তো আমি ক্ষুদ্র মাথায় কিছু বলতে পারবো না। আমার সন্তানের ব্যথা, আমি কিছু বলতে পারবো না এসব। সাজ্জাদ তো খুব ভালো ছাত্র ছিল। জি, আমার একটাই ছেলে। আমার ছেলে সংসারটা ও মেনটেন করতো। আমার ছেলে পড়াশোনার পাশাপাশি 42,000 টাকা বেতনের চাকরি করতো, সংসারটা ও পরিচালনা করতো। ও 5 আগস্টে যেদিন সকালবেলা যায়, ওই দিন ওর মা ভাত রান্না করছে, মুরগির গোশত রান্না করছে। তো ওর মা যখন মুরগির গোশত পরিবেশন করে ভাত খাওয়ায়, তখন মা আমাকে বলে যে আমার মনে হয় জীবনে শেষ খাওয়া খাইতেছি, আর মনে হয় ফিরবো না, আমাকে মাথা করে দেন। আমি এইগুলো কথা শুনে বাসা থেকে বের হয়ে গেছি। আমার মেয়ে ওর আইডি কার্ড লুকিয়ে রেখেছিল, পরে বলছে যে আইডি কার্ড দিলেও আমি যাবো, না দিলেও যাবো। পরে আইডি কার্ড বের করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তো চলে গেছে। আমি 10টা-11টার দিকে ওকে ফোন দিই, বাবা তুমি কোথায়? কয় যে আমি মিছিলের মধ্যে আছি সাভারে। আমি বললাম যে বাবা তুমি মিছিলের সামনে থাকো না, আর একটু চেপে থাকো। তা আমাকে বলে যে আমি যদি শহীদ হইতে আপনি শহীদের গর্বিত পিতে হবেন, আমাকে নিয়ে তো টেনশন করেন কেন? আমি সঙ্গে সঙ্গে ফোনটা কাটিয়ে দিছি। এরপরে 2টা দিয়ে আমার শালায় ফোন দিয়ে বলে যে সাজ্জাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আরো আমার ভাই ভাতিজা এরাও ফোন দিয়ে বলে যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমার মেয়ে, আমার বউ, ছেলের বউ সবাই আমরা বের হয়ে গেলাম ওকে খোঁজার জন্য। বলে সিএমবিতে যাইয়া খবর পাইলাম যে সে এনাম মেডিকেলে ভর্তি অবস্থায় আছে। ওখান থেকে এনাম মেডিকেলে গেলাম ডাইরেক্ট, যে দেখি ডাক্তারেরা ওকে অক্সিজেন লাগাই এক সাইডে ফেলাই রাখছে। তো ডাক্তারের কথা আমি একটা ডাইরেক্ট শুনছি যে ওই রুগীটা যেহেতু ওয়ারিশ নাই, ওকে সাইড করে রাখেন। এই কথাটা আমি সরাসরি মানে মেডিকেলে উঠার সঙ্গে সঙ্গে শুনছি। তখন আমি বললাম যে ওই রুগীর আমি ওয়ারিশ, আমি বাবা। তো আমাকে ডাক্তার বললো যে আইডি কার্ড কোথায়? না আইডি কার্ড তো নিয়ে বের হয়ে আছে, কিন্তু এরপরে আইডি কার্ড কই রাখছে না রাখছে না হারাই ফেলছে আমি বলতে পারি না। কয় ওর রক্তের গ্রুপটা কি? তো আমার ছেলে ওই অক্সিজেন লাগানো অবস্থায় বলছে যে বি পজিটিভ। এরপরে ডাক্তার বললো যে ছেলে যদি বাঁচাইতে চান তা 8 ব্যাগ রক্ত ম্যানেজ করেন, এই 5 ব্যাগ। পরে আমি ওখানে অনেক ছাত্ররা ছিল, ছাত্রদের হাতে পায়ে ধইরা, আত্মীয় স্বজন ছিল, সবাই হাতে পায়ে ধইরা 8 ব্যাগ রক্ত ম্যানেজ করছি। কিন্তু আমার ছেলেকে আর রক্ষা করতে পারলাম না। রাত 1:55 ছেলে মারা যায়। এরপরে আমার ছেলের বিভিন্ন জায়গায় হাত দিয়ে দেখি আমার ছেলের কোনো আলাপন নাই। ডাক্তারকে আমি বলছিলাম যে আমার ছেলে তো নাই, আমার ছেলে আর আমার দিয়ে দেন। তো বলছিল যে 5% আছে, এইটার উপর আশা করেন আর দোয়া করেন, আল্লাহ যদি ফিরে দেয় তাহলে আপনার ভাগ্য ভালো। ওটা আমাকে সান্ত্বনা দিছে, কিন্তু আমার ছেলে আগে শেষ হয়ে গেছে, এটা আমার পুরো ধারণা। পরে ইয়াতে গেলাম, ওই ঔষধ আনতে গেলাম। ঔষধ আনতে বিল উঠছে, একবার উঠছে আর রাত 8টার মধ্যে 34,000 টাকা, আর একবার বিল উঠছে 28,000 টাকা, আর একবার উঠছে 23,000 টাকা। এই পুরা রাতের মধ্যে 9টার দিকে আমাকে বলে যে ওষুধ ম্যানেজ করি, ওষুধের টাকা পরিশোধ করেন, তা নাহলে আর ওষুধ দেওয়া যাবে না। আমি বললাম যে আমি তো এখানে, আমার দেশের বাড়ি হলো নীলফামারী জেলা, টাকাটা ব্যবস্থা করতে গেলে আমাকে দেশে যাইতে হবে। তার আগে আমার রুগী সুস্থ হোক, আমি টাকা পয়সার ব্যবস্থা করব। পরে আমাকে আর ওষুধ দিল না। পরে আবার কিছু ছাত্র ওই জায়গা থেকে নিয়ে আবার ওখানে গেলাম। তারপর ছাত্ররা একটু রাগারাগি যখন করছে, তখন আবার 11,805 টাকার ওষুধ দিছে। এই 11,508 টাকার ওষুধ নিয়ে যখন আসলাম, আসার পরে বললো যে আপনার ছেলে নাই, আপনার ছেলেকে আপনি নিয়ে যান। তবে মেডিকেল কাগজপত্র আমাকে দেন। ছেলে তো নাই, এটা তো আমিও জানি, মেডিকেল কাগজপত্র আমাকে দেন। মেডিকেল কাগজপত্র আজকে দেওয়া হবে না, পরে যোগাযোগ করেন। তখন আমি বললাম যে মেডিকেল কাগজ এই মুহূর্তে দিতে হবে, না হলে আমি মামলা করব হাসপাতালের উপরে। পরে বাধ্যতামূলক আমার কাগজপত্র দিয়েছে। এই বাম সাইডের বাজারে সঙ্গে সঙ্গে কিডনি উড়ে গেছে, ফুসফুসিটা নষ্ট হয়েছে, আর একটা নার্ভ ছিদ্র হয়েছিল। এরপরে দিল, কাগজপত্র দিল, আর ওই টাকাটা মাফ করে দিল। পরে ছেলেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেখানে আমি ছিলাম কলমা স্টানে, স্বপ্নপুরী হাউজিং এ ছিলাম 16 বছর ধরে।
ওইখানে আমার ছেলে মেয়ে সবাই লেখাপড়া করছে, 2টা মেয়ে আমার পরিপূর্ণ আলেমা, আর একটা মেয়ে ক্লাস 10-এ পড়তেছে, আর ছেলেটাই বড়। এরপরে ওখানে একটা জানাজা হয় আসরের পরে, তারপরে সন্ধ্যার পরে আমি ওখান থেকে ছেলে নিয়ে চলে আসি। আসার পরে পাঠানপাড়ায় আমার ভাইয়ের বাড়ি আছে, ওখানে উঠাইলাম। ওখানে পরের দিনে 7 তারিখ একটা জানাজা হয়েছে, হওয়ার পরে হাতিখানা কবরস্থানে দাফন কাফন করছি। তো সর্বপ্রথমে সৈয়দপুরের জেলা ছাত্র ছিল, সমন্বয়কেরা ছিল, তারা আমার পাশে আগে সারা দিছে। তারপরে জামাতি ইসলামের লোক সারা দিছে, তারপরে জেলা প্রশাসকের লোক সারা দিছে। এইভাবে আর কি। বছর হয়ে গেল আসলে, এখন কি বলবেন? এখন আমার বলার কিছু নাই বাবা, আমার বলার একটাই আমার চাওয়া পাওয়া। আমার ছেলের ওইটাই স্বপ্ন ছিল যে ও একটা মসজিদ দিবে আর একটা মাদ্রাসা করবে, এইটাই ওর মনের খেয়াল ছিল। কিন্তু আমার ছেলে তো এখন নাই, এখন আর আমি কার উপর আশা করব? এখন আমার সবচেয়ে দুঃখজনক যে আমার একটা বাস্তব বাড়ি নাই, আমি ভাড়া বাসায় আছি। ইউনুসকে কয়েকদিন বলছি, রেল ডিপার্টমেন্টে কতগুলা বাসা বাড়ি আছে বা পৌরসভার আন্ডারে কত বাসা বাড়ি আছে, কেউ কোনো সাড়া দিল না। পরে ভাড়া বাসায় আপাতত আছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমাকে 2 লক্ষ টাকা দিছে। এরপরে আর আমি আর কোনো সাহায্য পাই নাই সরকারিভাবে। কিছুদিন আগে শুনলাম যে কৃষি মন্ত্রণালয় থেকে কোন ছাড়ে আইসা শহীদ পরিবারদেরকে 2 লক্ষ কোটি টাকা দিছে। আমার কোনো খোঁজ খবর নেই। আমি আশা করি না টাকা পয়সা, আর্থিক সহায়তার আশা করি না। আল্লাহ আমার যেভাবে দিন নিয়ে যায় ওইভাবে যাবে। আমি ন্যায্য বিচার চাই। এই ফেসিবাস বা এদের দোষর যারা, এদের যাতে শাস্তি হোক, এই বিচার আমি চাই। আর আমি কোনো কিছু চাই না।